নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত বেদজ্ঞান আয়ুর্বেদ নিয়ে নতুন করে কি বলবো, কারণ আপনারা জানেন সকলেই যে বেদজ্ঞান আয়ুর্বেদ যে কোনো কঠিন থেকে কঠিনতম রোগকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলেছে এবং উপড়ে ফেলতে সক্ষম হয়েছে। এবং সেই সমস্ত ফোনগুলো আপনারা করে করে জানান যে বিভিন্ন সমস্যার সমাধান আপনাদের হয়েছে। এবং এই অনুষ্ঠানে মূলত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়, সেটাও আপনারা জানেন। এবং আজকেও কিন্তু তার অন্যথা হবে না। আজকেও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয়টা আপনারা হয়তো আজকের এপিসোড না দেখলে বুঝতেই পারবেন না যে আপনারও হয়তো সেই সমস্যা ভেতরে রয়েছে। আচ্ছা, অনুষ্ঠানের ভেতর ঢুকবো এবং টপিক জানাবো, তার আগে বলবো এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান কিভাবে দেখবেন। আমাদের হাতে রয়েছে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে যান এবং সেখানে সার্চ অপশনে CTVN AKT+ লিখুন, চলে আসছে, দেখতে পাচ্ছেন পাশে। এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে এবং পরবর্তীকালে চাইলেও অনুষ্ঠানটা দেখতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখবো, শুধুমাত্র ইউটিউবেও নয়, তার পাশাপাশি কিন্তু ফেসবুকও রয়েছে। ফেসবুকে গিয়ে সেখানেও সার্চ অপশনে CTVN AKT+ লিখলে চলে আসবে পেজ, এবং অবশ্যই সেখানেও সমস্ত সময় লাইভ চলে যে কোনো অনুষ্ঠান, এবং চাইলেও পরবর্তীতেও দেখতে পারবেন। তার জন্য কিন্তু ফলো করতে হবে। বেশ, এবং আজকে এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা একবার জানাবো। অস্টিওপোরোসিস, হ্যাঁ, অনেকেই হয়তো শুনে থাকবেন বা অনেকেই শুনে থাকবেন না, হয়তো জানেন না, আজকে প্রথম শুনবেন। তো যারা নতুন শুনছেন তাদের জন্য অত্যন্ত জরুরি, এবং যারা জেনে আছেন অলরেডি, যারা জানেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে তারা তো জানেন যে কতটা সমস্যাদায়ক এই যে অস্টিওপোরোসিস। কারণ অস্টিও আর্থ্রাইটিস আপনারা জানেন, যেখানে ব্যথা বেদনা এই সমস্ত কিছু সিমটমস কিন্তু রয়েছে। তবে এই সমস্যাটার সেরকম কোনো সিমটমস নেই, মানে এক প্রকার সাইলেন্ট বলা যায়, যে ভেতরে ভেতরে আপনাকে একেবারে কুড়ে খাবে। তো আজকে মূলত এই বিষয়ে আলোচনা করব, আরো অনেকটা জানবো, এবং যিনি আমাদের জানাবেন ডক্টর সুলতান খান। ডক্টরকে অনেক অনেক স্বাগত। এবং এই যে আজকে যে বিষয়টি বেছে নেওয়া হয়েছে, আলোচনা হবে বলে অস্টিওপোরোসিস, আমি প্রথমেই জানবো বিষয়টা কি। দেখুন, অস্টিওপোরোসিস বেসিক্যালি এটা হাড়ের আমাদের একটা সমস্যা, একটা রোগ। আর আপনি যেটা ইন্ট্রোডাকশনে বলেছেন, ঠিকই বলেছেন, এটা একটা সাইলেন্ট সমস্যা আমাদের। এটা মেল ফিমেল দুজনকেই ওয়ারিড হওয়া উচিত, কিন্তু মহিলাদের বেশি ওয়ারিড হওয়া উচিত। কেন কি, যেমন একটা বাড়ি পিলের উপর দাঁড়িয়ে থাকে, তেমনই আমাদের শরীরে কিন্তু একটা হাড়ের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের এই হাড় ভালো থাকলে আমরা সমস্ত টাস্কগুলো ইজিলি করতে পারি, হাঁটা চলা থেকে নিয়ে সমস্ত কাজগুলো করতে হয়। কিন্তু যখনই এই হাড়ের আস্তে আস্তে যখন ডেন্সিটিগুলো কমতে আরম্ভ হয়, তখন কিন্তু আমাদের কিন্তু চান্সেস অফ ফ্র্যাকচার অনেক বেশি বেড়ে যায়। কেন আমাদের শরীরে একটা ওয়েট আছে, সেই ওয়েটটা আলটিমেটলি আমাদের হাড়ের উপর পড়ে। আর হাড় আগে ভালো না থাকলে আলটিমেটলি ফ্র্যাকচার হওয়ার চান্সেস আমাদের বেড়ে যায়। আমাদের কাজগুলো এনার্জি কমে যায়, আমরা কোনো ভারী জিনিস তুলতে পারি না। আস্তে আস্তে বডিটা আমাদের সামনের দিকে ঝুঁকে যায়। আপনি রাস্তায় দেখবেন অনেক মহিলাদেরকে দেখবেন সামনের দিকে আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাচ্ছে। কারণ একটাই রয়েছে, কেন হাড়ের ডেন্সিটিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। অস্টিওপোরোসিস আমরা প্রচুর পেশেন্ট দেখি, সেখানে আমরা জানি যে মানুষ বেসিক্যালি পেশেন্ট এই সমস্যা নিয়ে অ্যাওয়ারই নেই। কেন কি, মানুষ এটা জানে যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাল্টিপল জয়েন্ট পেন, ব্যথা সমস্যা সবাই জানে বা বুঝে কম বেশি সবাই। কিন্তু এই অস্টিওপোরোসিসটা মানে অনেক লোকই জানে না যে অস্টিওপোরোসিস এমন একটা কন্ডিশনে যেখানে আমাদের হাড় ডেন্সিটি কমে গেলে সেখানে মানে ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেড়ে যায়। তো আমাদেরকে হাড়কে নিয়ে একটু মানে অ্যালার্ট থাকতে হবে। কেন কি, কিছু লোক রয়েছে, কিছু মহিলা রয়েছে বা কিছু পেশেন্ট রয়েছে যাদেরকে কিন্তু একটা সময় পর তাদের কিছু ইনভেস্টিগেশন রয়েছে যেটা কিন্তু করে যেতে হবে। কেন কি, এর এমন একটা রোগ যার কিন্তু কোনো লক্ষণ নেই। তো হ্যাজ সাচ আপনাকে কিন্তু জানার জন্য আপনাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। সেই ইনভেস্টিগেশন যখন আপনি সময় সময় করতে থাকবেন, তাহলে আপনার হাতে কিন্তু এই সমস্যা আসার আগে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার এই সমস্যাটা এসে গেছে, তার কীভাবে আমাকে তার রাস্তা বার করতে হবে। কেন প্রপার ট্রিটমেন্টে আপনি কিন্তু অস্টিওপোরোসিসকে পুরোপুরি ঠিক করতে পারবেন। আচ্ছা, তবে ডক্টর, হাড় তো আমাদের মানব দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে যেটা ছাড়া কখনোই আমাদের দেহটা ইনকমপ্লিট। সেক্ষেত্রে হাড় যদি এভাবে ক্ষয়ে যায়, হাড় যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো অবশ্যই সমস্যা ছাড়া কিছু নেই। সেক্ষেত্রে মানে এটা হয় কেন, কি কি কারণ রয়েছে, মানে হাড়কে কিভাবে প্রভাবিত করে এই অস্টিওপোরোসিস? দেখুন, অনেক কিছু কারণ আছে, কিছু রোগ আছে, লাইফস্টাইল রয়েছে, তারপর বয়স আছে, তো কিছু হরমোনস রয়েছে। তার জন্য কিন্তু আমরা দেখি যে একটা বয়সের পর আমাদের যেমন 60-এর পর বা 50-এর পর বা 55-এর পর আমরা দেখি অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। কেন, আমাদের
হার্ট একটা লিভিং টিস্যু, যেখানে আমাদের নিউ সঙ্গে পুরোনোর সঙ্গে টিস্যু কিন্তু সবসময় এক্সচেঞ্জ হতে থাকে। ইয়াং এজে এটা খুব সুন্দর করে এই প্রসেসটা চলে, কিন্তু যেমন যেমন আমাদের বয়স বাড়ে এই প্রসেসটাগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যায়। আর মহিলাদের জন্য আফটার মেনোপজ এই প্রবলেমটা আর বেশি 10 গুণ কিন্তু বেশি বেড়ে যায়। তো এই জন্য যারাই মেনোপজে পেশেন্ট রয়েছে বা মহিলারা রয়েছে তাদেরকে কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে কিন্তু সবসময় মানে অ্যালার্ট থাকতে হবে। তারপর হচ্ছে কিছু রোগ, যেমন আমাদের রুমেটয়েড আর্থ্রাইটিস, তারপর হচ্ছে অ্যাঙ্কোলাইন স্পন্ডোলিসিস, বা কারো বেরিয়াটিক অপারেশন হয়ে গেছে ওয়েট কমানোর জন্য, বা কিছু লোক রয়েছে যারা কর্টিকোস্টেরয়েড কন্টিনিউসলি লং টাইম ইউজ করে যাচ্ছে। কিছু পেশেন্ট রয়েছে পিপিআই লং টার্ম ইউজ, প্যান 40, যেটা আমরা খুব কমনলি জানি যে প্রত্যেক মানুষের কিন্তু পকেটে এই প্যান 40 ওষুধটা থাকে। তো প্যান 40 যারা কিন্তু লং টার্ম খাচ্ছে, আলটিমেটলি এটা আপনার কিন্তু শরীরে ভিটামিন ডি অ্যাবজর্পশনটা স্লো ডাউন করে দেয়। তারপর হচ্ছে কিছু এমন মেডিসিন রয়েছে, যেমন আমরা কর্টিকোস্টেরয়েড বললাম, বা অ্যান্টি অ্যাপিলেপটিক ওষুধ মানে মির্গি ওষুধগুলো, যেটা যারা লং টাইম ইউজ করে, বা যারা কেমো নিয়েছে বা রেডিয়েশন নিয়েছে, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেশি থাকে। তো এটা কিছু রোগ হয়েছে। তারপর হচ্ছে কিছু লাইফস্টাইল রয়েছে। লাইফস্টাইল বলতে গেলে যে আমাদের খানপানে ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাব রয়েছে, তার জন্য একটা বয়সের পর আমরা দেখতে পারি আমাদের অস্টিওপোরোসিস খুব তাড়াতাড়ি আমাদের ডেভেলপ করে যায়। তো এইসব কিছু কারণ রয়েছে যার জন্য আমরা দেখি যে পেশেন্টের অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস বেড়ে যায়। আচ্ছা, আর শুরুতে আমি ইন্ট্রোতে একটা কথা বলছিলাম যে এটা একটা সাইলেন্ট ডিজিজ, সেক্ষেত্রে হালকা পাতলা তো আমি বলেছি, কিন্তু আমি একটু ডিটেলসে জানতে চাই। আমার মনে হয় দর্শকদেরও ওই প্রশ্নটা রয়েছে যে এটাকে কেন সাইলেন্ট ডিজিজ বলা হয়। সাইলেন্ট ডিজিজ এই জন্য কেন কি আপনি এনার সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অস্টিওপোরোসিসে আপনি কোনো লক্ষণ পাচ্ছেন না। আপনার হাঁটুতে রোগ হয়েছে, আপনি সিমটমস পাবেন যে হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে, কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করছে আপনি জানতেই পারবেন যে আপনার শরীরে, জানতেই পারবেন না যে আপনার শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ করছে। এই জন্য একে সাইলেন্ট ডিজিজ বলা হচ্ছে। কেন আপনি একটা রোগের লক্ষণ পাবেন, তাহলে আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নেবেন, কিন্তু একটা রোগে আপনি যখন কোনো লক্ষণই পাবেন না, আপনি জানতেই পারবেন না যে স্লোলি আপনার শরীরের ভিতরে আপনার হাড়গুলো কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে, পোর্স ডেভেলপ করছে। তো সেটা আপনার একটা সাইলেন্ট ডিজিজ বলা হবে। কেন কি আপনার শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে, আর আপনি জোরে হাঁচি দিলেন, সেখানে ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্সেস আছে। আচ্ছা, মানে সামান্য হাঁচিতেই? হ্যাঁ, আপনি জোরে হাঁচি দিলেন, প্রেশার পড়বে, সেখানে ভেঙে যাওয়ার চান্সেস আছে। রাত্রেবেলা আপনি ঘুমিয়েছেন, একটা পায়ের উপর একটা পা আপনি দিয়ে ঘুমিয়েছেন, সকালবেলা উঠে দেখতে পারেন যে আপনার পা ফ্র্যাকচার হয়ে গেছে। তো আলটিমেটলি প্রবলেম মানে জিনিসটা কী হচ্ছে যে হাড় একটা সলিড সাবস্টেন্স রয়েছে, সেখানে কিন্তু যখন ছিদ্র হয়ে যাচ্ছে, তাহলে মানে আপনার বাড়িতে কাঠ রয়েছে, কাঠে যখন আপনার ঘুনো ধরে নেয়, তো কন্ডিশনটা কেমন হয়ে যায়, মানে একটা টকা মারলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস ভেঙে যায়। তেমনই কিন্তু আমাদের হাড়ের কন্ডিশন। তাহলে কি একদম শেষ মুহূর্তে গিয়ে বোঝা যাবে? মানে আপনার গুড লাক থাকবে, আপনি ধরুন কোনো রোগ নিয়ে গিয়েছেন, অস্টিওআর্থ্রাইটিস বা রুমেটয়েড আর্থ্রাইটিস, ডক্টরবাবু আপনার এক্সরে রিপোর্ট করলো, এমআরআই রিপোর্ট, সেখানে ধরা পড়লো যে আপনার অস্টিওপোরোসিস। আচ্ছা, মানে ওই একটা চান্স রয়েছে, ওই একটা চান্স রয়েছে। তাছাড়া একদম শেষ মুহূর্তে গিয়ে যখন এক্স্যাক্টলি আপনি জানতেই পারবেন না যে আপনার শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ হয়ে গেছে। আপনি এটা তখনই জানবেন যখন আপনি কোনো রোগ নিয়ে ডক্টরবাবুর কাছে গিয়েছেন, ডক্টরবাবু দেখলেন আপনার বয়স হয়ে গেছে, আপনার রোগ অনেক দিন থেকে রয়েছে, উনি কিছু ইনভেস্টিগেশন দিলেন, সেখানে ধরা পড়লো যে আপনার অস্টিওপোরোসিস হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব সমস্যা। আচ্ছা, আমি এটা নিয়ে আরেকটু জানবো, তার আগে একটা বলবো যে অস্টিওআর্থ্রাইটিস আর এই অস্টিওপোরোসিসের মধ্যে কি পার্থক্য রয়েছে? দেখুন, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আমাদের জয়েন্টসের সমস্যা, যেখানে আমাদের মানে ডিজেনারেশন হচ্ছে আমাদের জয়েন্টসে। আর অস্টিওপোরোসিস হচ্ছে যেখানে হাড়গুলো আমাদের কিন্তু যেখানে ছিদ্র হয়ে যাচ্ছে, পোর্স হয়ে যাচ্ছে, বা আস্তি ক্ষয় আপনি বলতে পারেন। তো দুটোই ডিফারেন্স হয়েছে। এটা হচ্ছে হাড় একটা সলিড সাবস্টেন্স যেখানে আমাদের ছিদ্র হয়ে যাচ্ছে, আর জয়েন্টসে যে প্রবলেমটা হচ্ছে ডিজেনারেশন, তাকে অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, মানে এই যে আচ্ছা অস্টিওপোরোসিস, সেক্ষেত্রে মানে এটা আমরা একদম বুঝতে পারবো না, সাইলেন্ট ডিজিজ, একদম শেষ মুহূর্তে গিয়ে তখন ধরা পড়বে বা কিছু, বা যদি কোনো কারণে আমরা যাই অন্য কোনো সমস্যা নিয়ে, সেক্ষেত্রে রিপোর্টে যদি আসে, তাহলে উপায় কি? মানে এর থেকে বেরোবো কি করে বুঝবো যদি ভেতর আমার এই সমস্যা হতে থাকে? দেখুন, উপায় আছে, কিন্তু এর আগে আমাদেরকে কিছু অ্যালার্ট আমাদেরকে বুঝতে হবে। কেন কি আপনি ফিমেল, তাহলে আপনাকে একটা বয়সের পর ইনভেস্টিগেশনটা করে নিতে হবে। ডেক্সা স্ক্যান বলে একটা রিপোর্ট হয়, সেই স্ক্যান করলে আপনি জানতে পারবেন যে আপনার হাড়ের কন্ডিশন কেমন রয়েছে। তারপর হচ্ছে খানপান, আপনার খানপানে আপনি যখন প্রপার রাখবেন, ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম সোর্স ঠিকঠাক রাখবেন, তাহলে আপনার শরীরে এই অস্টিওপোরোসিস হওয়ার চান্সেসটা কম থাকবে। আপনি এমন কিছু রোগ থেকে আক্রান্ত রয়েছেন,
যেমন আপনি রুমেটা আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছেন, অ্যাঙ্কল স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত রয়েছেন, হ্যাঁ। তাহলে আপনার প্রপার ইনভেস্টিগেশন, প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়েট আপনি মেনটেন করবেন, তাহলে আপনার এই কমপ্লিকেশন হওয়ার চান্সেসটা অনেক কম থাকবে। আপনি কর্টিকোস্টেরয়েড বা এমন কিছু ওষুধ আপনি ইউজ করছেন যেটা কিন্তু ডক্টরও বলে না যে আপনাকে লং টাইম ইউজ করতে, কিন্তু কিছু লোক রয়েছে ওভার দি কাউন্টার সেই মেডিসিনগুলো খাওয়ার জন্য তাদের কিন্তু এইসব হয়ে যায়। তো আপনাকে কিন্তু অ্যালার্ট হতে হবে, জানতে হবে যে ওষুধ যে আমি খাচ্ছি তার কিন্তু সাইড এফেক্ট আমাদের শরীরে আসতে পারে। তো অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, অ্যাওয়ারনেসটা আপনাকে কিন্তু মানে বুঝতে হবে। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আমাদের মেডিকেশন রয়েছে, আমাদের পঞ্চকর্মা থেরাপি রয়েছে। কিন্তু এখানে যারা পঞ্চকর্মা করাবেন তাদেরকে কিন্তু খুব সতর্ক হয়ে খুব অ্যালার্টভাবে কিন্তু পঞ্চকর্মা করাতে হবে, কেন কি আপনার হার্টের অস্টিওপোরোসিস হয়ে গেছে, আপনি যে কোনো লোককে বলতে পারেন না যে আমাকে ম্যাসাজ করে দিন বা আমার মানে তেল দিয়ে ম্যাসাজ করে দিন বা আমার পিঠে উঠে একটু আমার পিঠটা যেটা হয় পায়ে দিয়ে একটু ইয়ে করে দিন বা আমার পাটা চেপে দিন, এইসব কিন্তু করা যাবে না। খুবই অ্যালার্টভাবে আন্ডার সুপারভিশন কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে, কেন কি আমাদের চেম্বারেও অস্টিওপোরোসিস যখন চিকিৎসা হয় আমরা কিন্তু থেরাপিস্টকে খুব ভালো করে বুঝিয়ে দিই যে পেশেন্টটা অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত রয়েছে, তো ওনাকে প্রেশারটা ততটা দেবেন যতটা দরকার, এক্সেস প্রেশার দেওয়া যাবে না। কেন অনেক পেশেন্ট রয়েছে ম্যাসাজ নেওয়ার সময় তারা কিন্তু প্রেশার চায়, তারা চায় যে একটু প্রেশার দিয়ে আমার ম্যাসাজ হলে তাহলে আমাকে একটু আনন্দ বা একটু বডি একটু লাইট ফিল করবে, কিন্তু অস্টিওপোরোসিসে এই কেসটা কিন্তু একদমই চলবে না, একদমই দেওয়া যাবে না। তো আপনাকে এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। আপনি ধরুন কোনো জায়গায় আপনি গিয়েছেন, কোনো পার্লার গিয়েছেন বা স্পাতে গিয়েছেন, আপনি একটা মেসেজ নিতে চাইছেন, কিন্তু ওখানে যখনই প্রেশার দিয়ে কোনো কাজ হবে সেখানে কিন্তু ফ্র্যাকচার হওয়ার চান্সেস থাকবে। তো আপনাকে কিন্তু সবসময় অ্যালার্টে থাকতে হবে। আপনি কোনো ভারী জিনিস তুলতে পারবেন না। আপনি যখনই কোনো কাজ করুন সময় নিয়ে কাজ করুন, তাড়াহুড়ো করতে একদমই যাবে না, কেন কি আপনার উপর এনি কাইন্ড অফ প্রেশার সেখানে কিন্তু আপনার ফ্র্যাকচার হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, আরো জানবো তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি এর থেকে বর্ধমান থেকে। আচ্ছা, আপনার নাম? রামকৃষ্ণ বিশ্বাস। হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলুন। আমি পার্লার থেকে বলছি, বর্ধমান যেতে পার্লার থেকে বলছি। রামকৃষ্ণ বিশ্বাস, 60 বছর বয়স, দুটো হাঁটুতে ব্যথা। আচ্ছা, দুটো হাঁটুতে ব্যথা। হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে? দীর্ঘদিন হকারি করে আসছি, তো যার জন্য আমার এই হকারি করতে দীর্ঘদিন এখন দুটো হকারি হাঁটুতে করেছেন, ব্যথা হয়ে গেছে। ছবি তুলেছি, সেটা দেখাচ্ছে হাড় হয়ে গেছে। এক্সরে রিপোর্ট করিয়েছেন আপনি? হ্যাঁ এক্সরে রিপোর্ট করিয়েছেন, হাঁটু এক্সরে রিপোর্ট? হ্যাঁ, হাঁটু করেছি আর ওষুধ খাচ্ছি। ও আমার কিছু কাজ, ডাক্তারও বলছে কি ভালো হবে না। কতদিন আগে করেছেন এক্সরে রিপোর্ট? এক্সরে রিপোর্ট ওই ধরুন মাস 6 আগে করেছিলাম। হ্যাঁ, আর হসপিটালে ওষুধ খাই, ব্যথার ওষুধ খাই, তাতে কিছু হচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন আপনাকে যে ডক্টরবাবু বলেছেন যে এটা কোনোদিন ভালো হবে না, সে হতে পারে ওনার প্যাথিতে কেন সেরকম ট্রিটমেন্ট নয়, কিন্তু আয়ুর্বেদে ট্রিটমেন্ট রয়েছে, যেটা আমরা আয়ুর্বেদে সন্ধিগত বাত বলি, এই ট্রিটমেন্ট রয়েছে। আপনি পাল্লা রোড থেকে বলছেন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে, ব্যান্ডেল আমাদের চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা সেখানে আসুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন। কেন এইভাবে শুনে আপনি রোগটাকে ছেড়ে দিচ্ছেন, কেন কি আপনি ডেলিতে কাজে বেরোচ্ছেন, আপনি হকারি করছেন, তো আলটিমেটলি প্রেশারটা আপনার হাঁটুর উপর পড়ছে, আর হাঁটু আস্তে আস্তে কিন্তু যখন আপনার স্টেজেস বাড়বে, লাস্টে এমন কন্ডিশন হয়ে যাবে কিন্তু আপনি ঠিকঠাক হাঁটতে পারবেন না, মাটিতে বসতে পারবেন না, পাগুলো বেঁকে যাবে। তো সময় থাকলে চিকিৎসা স্টার্ট করুন, রোগটাকে আগে আটকাতে হবে, তারপর যে ট্রিটমেন্ট আমরা দেবো ইমপ্রুভ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, মানে ওনাকে যেই ডক্টর নিজেকে দেখিয়েছেন তিনি বলেছেন কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আয়ুর্বেদে রয়েছে তার ট্রিটমেন্ট। আমরা তো কোনো ব্যথা ওষুধ দেওয়ার আমাদের কোনো রাস্তা নেই, আমাদের রাস্তা যেটা রয়েছে রোগের ট্রিটমেন্ট। একটা মানুষ যখন সন্ধিগত বাত থেকে আক্রান্ত রয়েছে, শরীরে বাত বেড়ে গেছে, বাতটা আমাদেরকে কমাতে হবে। বাত কমাতে পারলে ইজিলি আমরা এই রোগ থেকে বেরিয়ে আসতে পারি। একদম বেশ, যিনি ফোন করলেন অসংখ্য ধন্যবাদ, এবং বলবো যে আমার হাতের নিচে একদম হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ঠিক এই নাম্বারগুলোতে ফোন করুন, অবশ্যই সমাধান পাবেন, যেটা আপনি এতদিন পাচ্ছিলেন না। আচ্ছা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম অস্টিওপোরোসিস, সেক্ষেত্রে আপনি প্রথমে বললেন যে মহিলাদের ক্ষেত্রে একটা সমস্যা, যারা মানে মেনোপজ যে ওমেন তাদের ক্ষেত্রে, এবং আমার প্রশ্ন তো এরকম প্রচুর পেশেন্ট আপনার কাছে গেছে, কোন এজের, মানে খুব কম কোন এজের পেশেন্ট আপনি দেখেছেন, এবং মহিলাদের জন্য যে বড় কারণটা মেনোপজ, সেক্ষেত্রে কেন?
মেনোপজে বেসিক্যালি কিছু হরমোন সাপ্রেস হয়ে যায়, আচ্ছা তো সাপ্রেস হয়ে যাওয়ার জন্য অস্টিওপোরোসিস হওয়ার চান্সেসটা বেড়ে যায়, আচ্ছা হরমোন সাপ্রেস হয়ে যাওয়ার জন্য। আচ্ছা। আর কম বয়সে বলতে গেলে বেসিক্যালি আপনি একটা রুমেটা আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছেন, আপনার খুব কম বয়সে এই রোগটা আপনার হয়ে গেছে, তো ন্যাচারালি যে রোগটা আপনার 10-15 বছর আপনার শরীরে থাকবে, তো ন্যাচারালি 40-45 এজে গিয়ে আপনার অস্টিওপোরোসিস দেখা যেতে পারে। আচ্ছা আচ্ছা তো এইসব পেশেন্ট আমরা পেয়েছি। কীভাবে পেয়েছি? যেটা একটা পেশেন্ট রুমেটা আর্থ্রাইটিস নিয়ে আমাদের এখানে চিকিৎসা করতে এসেছে, তার ইনভেস্টিগেশন আমরা করতে গেছি, এক্সরে রিপোর্ট, এমআরআই রিপোর্ট বা ডেক্সা স্ক্যানগুলো করেছি, সেখানে আমরা পেয়েছি যে ওনার অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে। আচ্ছা, মানে অলরেডি একটা রোগ রয়েছে তার সঙ্গে এটা ডেভেলপ করেছে। হ্যাঁ, তো আমি বললাম যে কিছু রোগ রয়েছে তার কিন্তু কমপ্লিকেশন যেটা দেখা যায়, যেমন অ্যাঙ্কোলজিং বলুন বা রুমেটা আর্থ্রাইটিস বলুন, সেখানে কিন্তু এটা কমপ্লিকেশনে অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস থাকে। আচ্ছা, আপনি আরও একটা বিষয় বললেন যে খাওয়া দাওয়া একটা বিষয় রয়েছে, মানে খাওয়া দাওয়ার জন্য ঝুঁকি বাড়ে, সেক্ষেত্রে এই বিষয়টা একটু জানবো, কেন খাওয়া দাওয়া, কেন বা কী কী খাওয়া দাওয়া? দেখুন, আমাদের প্রত্যেক মানুষের কিন্তু শরীরে আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ডি, ক্যালসিয়াম প্রত্যেক জিনিসে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে। তো অনেক লোকই রয়েছে, যেমন স্পেসিফিক্যালি মহিলারা, যারা কিন্তু এই ভিটামিন ডি বা ক্যালসিয়ামটা ঠিকঠাক নেন না, বা তারা গুরুত্বই দেন না যে আমাদের ভিটামিন ডি বা ক্যালসিয়াম আমাদের দরকার রয়েছে। তো একটা তো ফুডে আমরা দেখি যে খাবারে কিন্তু অভাব রয়েছে, সেকেন্ড হচ্ছে যে সকালবেলা উঠে সূর্য আলোর আমাদেরকে নেওয়া উচিত, সেটাও আমরা দেখি প্রচুর ল্যাক করে। কেন পেশেন্টকে আমরা যখন জিজ্ঞেস করি, ফ্ল্যাটে আজকে মানে কলকাতা শহরে 10টার সময় কিন্তু সবাই বাড়ি থেকে বেরোচ্ছে, সকালবেলা যেখানে আমাদের 7টার সময় 7:30টার সময় আমাদের সূর্য আলো নেওয়া উচিত, তো আমরা দেখছি প্রচুর পেশেন্টের কিন্তু ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাব পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে অয়েলিয়েশন, আমাদের শরীরে যেটা তেল অয়েলিয়েশন করা উচিত, আমরা দেখি প্রচুর পেশেন্ট করে না। কেন কি আমরা এখন ফ্যাশনে চলে গেছি, আমরা কিন্তু কিছু প্রেগনেন্ট অয়েল বা এমন কিছু লোশন কিছু লাগাতে আমাদের পছন্দ হয়, কিন্তু তেল আমরা লাগাই না, যখন কি তেল আয়ুর্বেদের সর্বশেষ তেল বলা হয়েছে শরীরে বাত কমানোর জন্য। আর আমরা বলি আপনি তেল লাগাতে পারছেন না, তাহলে তেলের বদলে আপনি তিল খান। তিলে আপনি আমাদের কি আয়ুর্বেদে বলা হয়েছে তিল আমাদের শরীরে বাত কমায়, তো তিল আপনি তাকে কিছু একটা লাড্ডু বানিয়ে দুপুরবেলা প্রত্যেক দিন আপনি একটা খেলে আপনার শরীরে বাতটা কিন্তু কমবে। আচ্ছা আচ্ছা, বেশ, আরও জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার। বলুন। আপনার নামটা বলুন। আমার নাম বাসন্তী হাজরা, আচ্ছা, কোথা থেকে বলছেন? কাকড়া থেকে। আচ্ছা, বয়স? 50 বছর। আচ্ছা, কি সমস্যা, কি জানতে ফোন করেছেন বলুন। আসলে আমার এই 1 মাস হলো গল ব্লাডার অপারেশন করেছে। তা আমার এই হাতে যে সেলাইন চলে যেত, একটা চ্যানেল হয়েছিল ডান হাতে শিরাতে, তা সেই ওই শিরাটার মধ্যে না একটা স্টিচ মতো হয়ে গেছে খোলার পরে। এবার রক্তটা না ঠিক মতো চলাচল করছে না, মানে শিরার মধ্যে একটা মানে টিউমার মতো হয়ে গেছে। ওই সেলাইন চলতো, তাতে ইঞ্জেকশন দিতে তোর মধ্যে, তার জন্য ওখানে একটা শক্ত মতো জিনিস হয়ে গেছে। তো আপনি যিনি স্যালাইনটা খুলেছে তাকে আপনি বলেননি এই জিনিসটা? না, আমি তো বাড়ি চলে এসেছি, অনেকটা দূর থেকে করেছি, আর যাওয়া হয়নি। ঠিক আছে, আপনি টিভিএস কিনে থাকুন। এইটা দেখুন, এইভাবে তো আপনাদের সমস্যা আর বেড়ে যায় না। আপনি যখন স্যালাইন নিয়ে এসে বাড়ি এসে গেছেন, এখন ওখানে আপনার ক্লট হচ্ছে বা সুয়েলিং বা ফুলে গেছে, যা কিছু হচ্ছে আপনাকে তো একবার আবার ডক্টর সঙ্গে কনসাল্ট করা উচিত না? আপনি যখন কনসাল্ট করবেন, ডক্টরবাবু তো চেক করবে আপনাকে। আমি এখান থেকে আপনাকে না দেখে একটা অয়েন্টমেন্ট বলে দেবো, আপনার তো ক্ষতিও হতে পারে। আপনি প্লিজ যান, ওই ডক্টরবাবুকে দেখান, উনি দেখার পর আপনাকে একটা অয়েন্টমেন্ট দিয়ে দেবে। সেই অয়েন্টমেন্টটা আমিও জানি, কিন্তু একবার ভিজুয়ালি দেখা দরকার। দেখার পর উনি একটা অয়েন্টমেন্ট দেবেন, লাগাবেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, একদম আমার হাতের নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, এই নাম্বারে ফোন করুন, এবং অবশ্যই যদি সমস্যার সমাধান না হয়, এখানে তো হবেই 100%, এবং এই গ্যারেন্টি কিন্তু ডক্টর দেন। আচ্ছা, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে আপনি বললেন যে খাওয়া দাওয়া একটা বিষয় রয়েছে, এবং তার পাশাপাশি আরও একটা বিষয় বললেন যে লাইফস্টাইল। সেক্ষেত্রে লাইফস্টাইল কি সমস্যা, মানে যেই কারণে এফেক্ট পড়ে এই রোগটা আরও বাড়তে? লাইফস্টাইল বলতে গেলে যারা প্রচুর স্মোকিং করে, যারা প্রচুর অ্যালকোহল ইনটেক করে, বা যারা, যেটা বললাম আমি, খুব লেট করে ঘুম থেকে ওঠা, বা খাওয়া দাওয়াতে আমাদের ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব, এটা কিন্তু আলটিমেটলি আমাদের রোগকে ট্রিগার করে, রোগটা আমাদের বাড়িয়ে দেয়। তো ন্যাচুরালি লাইফস্টাইলটা একটা কারণ রয়েছে যে কোনো রোগে। আমাদের যখন রোগ হয় আর আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে পারি না, তো আলটিমেটলি তার জন্য কিন্তু আমাদের রোগ কিন্তু দুগুণ আমাদের শরীরে বাড়তে আরম্ভ করে।
তো ট্রিটমেন্টটা দেখুন তখনই কমপ্লিট হয় যখন একটা ডক্টর মেডিকেশন দিচ্ছে, তার সঙ্গে আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করছি, তখনই গিয়ে প্যারালালি আমরা যে কোনো ক্রনিক রোগ হোক বা যে কোনো ক্রিটিক্যাল রোগ হোক সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর আপনি সম্পূর্ণ দায়িত্ব ফেলে দিলেন ডক্টরবাবুর উপরে, আপনি বাড়িতে গিয়ে সেই ভুল লাইফটা আপনি লিড করছেন, তার সেখানে রিকভারি ঘটতে কিন্তু অনেক সময় লেগে যায়। আচ্ছা, এবার একটু আমার ট্রিটমেন্ট নিয়ে জানার আছে, অনেকটাই জানার আছে। তার কারণ আপনি বললেন যে সামান্য হাঁচি দিলেও ফ্র্যাকচার হয়ে যেতে পারে, পায়ের ওপর পা রাখলেও হতে পারে। তাহলে তো মানে সেই সমস্ত ব্যক্তিদের যাদের অনেক দিন ধরে রয়েছে এই সমস্যাটা এবং একদম শেষে গিয়ে হয়তো এই সমস্ত সিমটমস দেখে তারা ডক্টরের কাছে যাচ্ছে, তাদের ক্ষেত্রে মানে জীবন তো একেবারে শেষই ওই সময়, তো সেক্ষেত্রে তারা কি করে আবার নর্মাল লাইফে ফিরবে? কি ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর তো আপনার কাছে আর কোনো রাস্তা নেই, কেন কি যে আমাদের পেশেন্ট আমাদের চেম্বারে ট্রিটমেন্ট চলছে, ওনার অস্টিওপোরোসিস হয়েছিল, উনি ডক্টরের কাছে গিয়েছিলেন, ডক্টর বললেন আমি স্ক্রুটা লাগাবো কোন জায়গায়, হ্যাঁ, কেন আপনার হাড়ের কন্ডিশন এমন রয়েছে স্ক্রু লাগালে পড়ে যাবে, আচ্ছা, হ্যাঁ, তা আমি স্ক্রু লাগাবো কোথায়, আপনার অস্টিওপোরোসিস হয়ে গেছে। তো উনি আলটিমেটলি আমার কাছে এসেছেন, আমাকে কন্ডিশন বলেছেন, আমি ট্রিটমেন্ট আমাদের চেম্বারে ওনার স্টার্ট হয়ে গেছে, চলছে, আগে থেকে বেটার আছেন উনি। তো এটাই হচ্ছে প্রবলেম যে আপনার অস্টিওপোরোসিস হয়ে গেছে, আপনাকে সিরিয়াস হতে হবে, আপনাকে বুঝতে হবে কন্ডিশনটা কেমন, আপনার শরীরে ডিটোরেট করে গেছে। আর একবার ফ্র্যাকচার হয়ে গেলে সেই জায়গাটাও রিপেয়ার করা যাবে না, কেন সাধারণ একটা হাড় যখন ভেঙে যায় সেখানে কিন্তু আপনি তাকে ঠিক করতে পারেন, প্লেট লাগিয়ে তাকে স্ক্রু দিয়ে টাইট করতে পারেন, কিন্তু আলটিমেটলি যখন হাড়ই আপনার ছিদ্র হয়ে গেছে সেই জায়গা কোন জায়গায় প্লেট লাগবে আর কোন জায়গায় স্ক্রু লাগবে। তো এই জন্য আপনাকে সময় থাকতে গেলে সময় থাকার হাতে আপনাকে আগে অ্যাকশনটা নিতে হবে। আচ্ছা, মানে আমার এটা নিয়েই জানার যে তাদের ক্ষেত্রে কোনো ব্যায়াম রয়েছে বা কিছু মানে মেডিসিনের পাশাপাশি? দেখুন, ব্যায়াম বলতে গেলে এই অস্টিওপোরোসিস পেশেন্টদেরকে মানে এক্সট্রা কোনো ওয়েট তোলা যাবে না, একদমই যাবে না। ফ্রি হ্যান্ড করতে পারেন আপনি, কিন্তু এক্সট্রা কোনো ওয়েট তোলা যাবে না। আর যোগা প্রাণায়াম আপনি করতে পারেন, যোগা প্রাণায়াম আপনার স্ট্রেসটাকে রিলিজ করবে। কিন্তু অস্টিওপোরোসিস হয়ে গেছে তাহলে আপনাকে ইম্পর্টেন্ট যেটা পার্ট রয়েছে পঞ্চকর্ম থেরাপি অ্যান্ড মেডিকেশন, এই দুটো মারফতে আপনাকে নিজেকে রিকভার করতে হবে। আচ্ছা, মানে এছাড়া আর কিছু নয়? না। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া যেটা আমাদের স্পেসিফিকলি আমাদেরকে যে ক্যালসিয়াম রিসোর্স যেটা রয়েছে, ভিটামিন ডি যেটা রয়েছে, সূর্য আলো যেটা রয়েছে, এই জিনিসগুলো একটু প্রপারলি আমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে রিকভারিটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, মানে আপনারা যখন ধরুন একদম শেষ পর্যায়ে চলে গেছে তখন তাদের কি টেস্ট দেওয়া হয়, মানে যেই টেস্টের রিপোর্টে বোঝা যায় যে না তাদের এই সমস্যাটা হয়েছে? দেখুন, জানার জন্য আপনার অস্টিওপোরোসিস আছে কি না সেই জন্য আপনাকে ডেসা স্ক্যান করতে হবে বা বিএমডি একটা রিপোর্ট আছে সেটা করতে হবে। তো দুটো থেকে যে কোনো একটা রিপোর্ট করলে আপনি জানতে পারবেন যে আপনার হাড়ের কন্ডিশন কেমন আছে। আচ্ছা, মানে এটা মোটামুটি মানুষ কি এমনিও করতে পারবে? ধরুন যারা সন্দেহ করছে বা কিছু সন্দেহ বলতে ওভাবে তো কোনো লক্ষণ নেই যে যেই কারণে সন্দেহ করতে পারবে, তবুও মানে আমারই একটা ভয় ঢুকে গেল যে একটা এজের পর যদি আমারও গিয়ে সমস্যাটা হয় আমি বুঝবো কি করে, মানে এর তো কোনো অপশন নেই। দেখুন, ন্যাচুরালি বলতে গেলে তো আমাদেরকে সবাইকে আমাদের হেলথ কেয়ার মানে অ্যালার্ট থাকা উচিত। 6 মাসে বা বছরে একবার আমাদেরকে কমপ্লিট আমাদেরকে ইনভেস্টিগেশন করানো উচিত। আর যারা এই যেটা আমি একটু স্টার্টিংয়েই বললাম, মেনোপজ যাদের হচ্ছে তাদেরকে ডেসা স্ক্যান বা বিএমডি রিপোর্ট, বা যারা রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত রয়েছে, বা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, জেনেটিক কারণ রয়েছে, তাদেরকে কিন্তু সবসময় এই রিপোর্ট ইনভেস্টিগেশনগুলো বছরে একবার করে নেওয়া উচিত। তাতে কী হবে যে সময় থাকতে গেলে আপনার হাতে কিন্তু সমস্যাটা ধরা পড়বে, আর সমস্যাটা যখন ধরা পড়বে আপনি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে পারেন, কেন আফটার ফ্র্যাকচার আপনার হাতে কোনো অপশন নেই। আচ্ছা, তো ফ্র্যাকচার হওয়ার আগে আপনার কাছে হাতে সময় আছে, আপনি ট্রিটমেন্ট করতে পারেন। আচ্ছা, মানে তার আগে যদি কেউ কারো ধরা পড়ে সেক্ষেত্রে সেই বিষয়গুলো মানে যে হাড় ক্ষয়ে যাওয়া বা হাড় যে দুর্বল হয়ে যায় সেগুলো কি ঠিক হওয়া সম্ভব? মানে আগের মতো চলাফেরা করা? হ্যাঁ, আপনি আগের মতন আপনার, আমি কি বললাম, ফ্র্যাকচার হওয়ার আগে পর্যন্ত আপনি হাতে সময় রয়েছে। আচ্ছা, মানে চলাফেরা করতে পারে, মানে এরকম নয় যে একেবারে বিছানায় পড়ে যায় যে উঠতে পারে না, সেরকম পরিস্থিতি হয় না? একদমই আপনি ট্রিটমেন্ট করে আপনার প্রবলেমটাকে আপনি পুরো ওভারকাম করতে পারেন, কিন্তু আফটার ফ্র্যাকচার কোনো অপশন নেই। আচ্ছা, আরো জানবো তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? এখন মাথা ব্যথা যেতে কম চিন্তা কর মাথা ঠিক নিয়েছে আরে ছিল একটু আস্তে বলুন, মানে একটু স্লো মোশনে বলুন কিন্তু জোরে বলুন। হ্যালো, করতে দেবে বুঝতে পারছি না, আরেকবার বলুন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? মাথা ঠিক দেবে। হ্যালো কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো, ফোনটা কেটে গেছে। আচ্ছা,
যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, মানে এই যে এই পেশেন্টরা মানে মোটামুটি কোন এজের পর থেকে, মানে কোন এজ পর্যন্ত একদম শুরুতে আসলেই তারা ভালো থাকবে, মানে তাদের ট্রিটমেন্ট করানোটা সম্ভব হবে, এটা একটু জানবো। দেখুন, এই পেশেন্টগুলোকে যখনই আপনার হাতে রিপোর্ট আপনি পাচ্ছেন বা আপনি কোনো অন্য অন্য রোগ থেকে আক্রান্ত রয়েছেন, তখন থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট হয়ে ট্রিটমেন্ট করাতে হবে। কেন কি একটা রোগ যখন আমাদের শরীরে আসে, সে অন্য অন্য রোগ আমাদের শরীরে নিয়ে আসে। তো আমাদেরকে প্রথম দিন থেকে অ্যালার্ট থাকতে হবে। রুমেটা আর্থারাইটিস পেশেন্ট হয়েছে, তাকে মাথায় রাখতে হবে যে আগে গিয়ে আমার এই কন্ডিশন হতে পারে। তো প্রথম দিন থেকে আমার কিন্তু কেয়ার নিতে হবে। আর যাদের অস্ট্রোপোরোসিস ডেভেলপ করে যাচ্ছে, তারা যে কোনো স্টেজে এসে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে পারে। আচ্ছা, মানে এটা তো এরকম অনেক জায়গা রয়েছে, ধরুন গ্রামীণ অঞ্চল যেখানে মানুষজন সেভাবে সচেতন হতে পারে না বা তারা জানেই না, সেক্ষেত্রে তাদের জন্য যদি কোনো টিপস থাকে, মানে তারা কি করে নিজেদেরকে সচেতন রাখবে বা এই যে এই সমস্ত সমস্যাগুলো, কারণ এই যে একজন যেরকম তিনি আর ডক্টরের কাছে যাননি একটা সমস্যা নিয়ে বলেন, এবং এই যে এই সমস্ত হাড়ের সমস্যা, তারা তো সাধারণই ভাববে হয়তো যে মানে পেছনে যে এরকম একটা কারণ থাকতে পারে, অলরেডি একটা রোগ অনেক দিন থেকে বাসা করে রয়েছে শরীরে, তো এটা তো তারা বুঝতে পারবে না। তাদের জন্য কি সাজেশন? দেখুন, হাড়কে ভালো রাখার জন্য আপনাকে সেই রকমই কিন্তু খানপান করতে হবে আপনাকে, যেখানে আপনার খাওয়া দাওয়াতে ভিটামিন ডি, ক্যালসিয়াম পরিমাণটা বেশি থাকবে। তাতে আপনার হাড়গুলো সলিড থাকবে, ঠিক থাকবে। আপনি যখন আপনার হাড়কে ঠিকঠাক খাবার দেবেন না, তো আলটিমেটলি হাড়গুলো কিন্তু উইক হবে আপনার। যেমন আপনার প্রোটিন আপনার শরীরে দরকার, আপনি প্রোটিন ঠিকঠাক শরীরে দেবেন না, আলটিমেটলি আপনার মাসেলসগুলো বাস্টিং হবে। আপনার শরীরে গ্লুকোজ দরকার, গ্লুকোজ আপনি প্রপার না দিলে আপনার ব্রেন সেরকম কাজ করবে না। মানে আমরা যে খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলো এমনি খাচ্ছি না, এটা আমাদের শরীরে দরকার রয়েছে, আমার শরীরে রিকোয়ারমেন্ট রয়েছে। প্রোটিন, গ্লুকোজ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, এটা সমস্ত জিনিস আমার শরীরে রিকোয়ারমেন্ট রয়েছে। এই যত আপনি শরীরে জিনিসগুলো দেখছেন, অর্গানসগুলো দেখছেন, টিস্যু দেখছেন, মাসেলস দেখছেন, সবারই কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে। আপনি যে জিনিসটা কমাবেন, সেই জায়গায় কিন্তু অভাবটা স্টার্ট হয়ে যাবে। আপনি আপনার শরীরে প্রোটিন কমাবেন, আপনার শরীরে সেই জায়গায় কিন্তু অভাব তৈরি হবে। আপনি যখন আপনার শরীরে গ্লুকোজ কম নেবেন, আপনার সেই জায়গায় কিন্তু মানে অভাবটা আপনি দেখতে পারেন। সেই জায়গায় হাড়কে যখন আপনি ভিটামিন ডি, ক্যালসিয়াম পরিমাণটা ঠিকঠাক দেবেন না, তো আলটিমেটলি সেই জায়গায় অভাব তৈরি হবে। একদমই তাই। আরো জানবো তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বাসুদেব সরকার, শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স? হ্যাঁ, বয়স মানে আপনি আপনার ব্যাপারেই জানবেন তো? না না, আমার মায়ের ব্যাপারে। আচ্ছা, মায়ের বয়স? মায়ের বয়স হচ্ছে আপনার এই 78 বছর বয়স। আচ্ছা, কি সমস্যা হ্যাঁ, রয়েছে? উনি পড়ে গিয়েছিল, তো তারপর থেকে না মানে কোমরে প্রচন্ড ব্যথা, আচ্ছা, চলাফেরা করতে খুব অসুবিধা, হ্যাঁ। আর নিন্দাটা ব্যথা। পড়ে যাওয়ার পর কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন? পড়ে যাওয়ার পরে কখনো এক্সরে করা হয়েছিল? হ্যাঁ, কি পাওয়া গেছে? করেছিলাম। হ্যাঁ, কি দেখা গেছে সেখানে? এখন বলছে যে মানে হাতটা মানে 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 তোমার টাকা হয়ে গেছে। ব্যাকা হয়ে গেছে? হ্যাঁ, হাড় বেঁকে গেছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। শিলিগুড়ি আমাদের চেম্বার রয়েছে, আপনি রিপোর্টগুলো নিয়ে, মা আসতে পারলে ঠিক আছে, না আসতে পারলে কোনো প্রবলেম নেই, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে শিলিগুড়িতে যোগাযোগ করুন। আমাদের যে মেডিসিনগুলো রয়েছে ঠিকঠাক দিন, মা ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক আপনি মডার্ন মেডিসিন খেয়েছেন, উপকার পাননি, আয়ুর্বেদ মেডিসিন দিন, মা ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু। একদমই তাই। এবং আজকে মূলত যে বিষয়ে আলোচনা হলো, এবং যিনি ফোন করেছিলেন বলবো যে এতক্ষণ যাবত যে নাম্বারটা গেল, সেই নাম্বারে ফোন করলে অবশ্যই সমাধান পাবেন, এবং রেকর্ডেড থাকবে ইউটিউব বা ফেসবুকে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ ডক্টর খানকেও।